হাই, আশা করি সবাই ভালোই আছো। পঞ্চম পর্বে দীর্ঘ সময় পর আমরা আবার চলে এলাম ষষ্ঠ পর্বে। আজকে আমরা আলোচনা করছি লিও টলস্টয়ের থ্রি কোশ্চেন্স। থ্রি কোশ্চেন্সের এর আগে যে অংশগুলো হয়েছিল, আজকে আমরা ঠিক তার পরের পর্ব শুরু করছি, অর্থাৎ পর্ব 6। আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। চলো ষষ্ঠ পর্বে আমরা কি কি আলোচনা করতে চলেছি সেটা একটু জেনে নিই। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হবে, প্যাসেজটাকে আমরা একটু পড়ছি এবং তারপরের পরবর্তী অংশে আমরা একটু প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। তারপরে আমরা এমসিকিউ, তার সাথে সাথে এসএকিউর উত্তরগুলো করিয়ে দেব। যে অংশটুকু পড়বো তার এসএকিউর উত্তর করব, তার সাথে সাথে এমসিকিউ কি হতে পারে জানাবো। এই 4টি পার্ট আমরা দেখতে চলেছি। অর্থাৎ আমরা প্যাসেজ পড়ছি, তার সাথে প্রিপোজিশন কোথায় কেন ব্যবহার হয়েছে সেটা দেখছি, তারপরে আমরা এমসিকিউর সাথে সাথে আমরা এসএকিউ তৈরি করছি, উত্তরগুলো তোমরা সেগুলো পেয়েও যাবে। চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি ষষ্ঠ পর্ব। দেখো, the Tsar turned round and saw a bearded man come running out of the wood. মানে the Tsar turned round, রাজা ঘুরলেন। আচ্ছা, কেন ঘুরলেন একটু বলি। এর আগের পর্বে শেষ হয়েছে যখন তিনি কোদালটি নিচে ফেলে দিলেন, যে আপনি আমার তো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, তাহলে তো আপনি বলতেই পারেন যে আমার প্রশ্নের উত্তর দেবেন না, তাহলে আমি চলে যাব, আর আমি আপনার সঙ্গে এত সময় নষ্ট করছি অ্যান্ড ডট ডট এইরকম বিষয় রাজা বলছেন। তখন ওই সন্ন্যাসী হারমিট বলছেন যে আচ্ছা দাঁড়ান দাঁড়ান, একটা মানুষ ছুটে আসতে দেখছি আমাদের দিকে, দেখুন চলুন ওর কি সমস্যা আমরা একটু দেখে নিই। আর তখনই রাজা পিছন দিকে ফিরলেন। তাই বলছে দ্য জার টার্ন ডাউন, রাজা ঘুরলেন, রাউন্ড গোল হয়ে ঘুরে পড়া। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম, একটা দাড়িওয়ালা লোক এগিয়ে আসছে, রানিং আউট অফ দ্য বনভূমি থেকে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, লোকটি তার হাতটি ধরেছিলেন, হেল্ড হিজ হ্যান্ড মানে হাত দিয়ে ধরেছিলেন, পেস্ট বলছে, ওই যে বলছে যে প্রেসড চেপে ধরেছিলেন হাত দিয়ে, এগেনস্ট হিজ স্টমাক অর্থাৎ পেটটাকে এরকম করে তিনি চেপে ধরে ধরে দৌড়ে দৌড়ে আসছেন। অ্যান্ড বলছে ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর সেই তার নিচ থেকে রক্ত অনর্গল বেরিয়ে চলেছে। হোয়েন হি রিচড উইথ জার, যখন ওই সেই ব্যক্তিটি রাজার কাছে পৌঁছালেন, মানে রাজা এবং হারমিট যেখানে আছেন সেইখানে পৌঁছালেন। আচ্ছা, তোমরা পাশে কিন্তু দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মানেও আমি দিয়ে দিয়েছি একটু তোমাদের যাতে সুবিধা হয়। তো চলো এবার বলছে ফ্লোয়িং আন্ডার দ্য, আচ্ছা হোয়েন হি রিচ দ্য জার, যখন রাজার কাছে পৌঁছালেন, হি ফেল ফান্টিং অন দ্য গ্রাউন্ড, ক্লান্ত হয়ে দুর্বল হয়ে কি পড়ছেন, মেঝের উপরে কি হলেন, পড়ে গেলেন। তো এইবার বলছে জ্ঞান হারিয়ে ফেললেন। অ্যান্ড মৌনিং ফ্যামিলি, অর্থাৎ এখানে জ্ঞান হারিয়ে সম্পূর্ণ বলবো না, মূর্ছা যাওয়ার মতো প্রায়, মানে পড়ে যাওয়া, এটাকে এখানে মিস করা হচ্ছে পড়ে যাওয়া। আর মৌনিং ফ্যামিলি অর্থাৎ তিনি ভীষণ তীব্রভাবে কি করছিলেন, গোয়াচ্ছিলেন, মানে কাঁদছিলেন। এটা কাঁদা ঠিক নয়, এটা বলবো গোয়ান, গুঁয়ে গুঁয়ে কাঁদা। হ্যাঁ, তো যাই হোক, বড় লোকেরা তো নিচে জোরে জোরে কাঁদে না, তো এটাই তাই। তো গ্রাউন্ড, দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেড দ্য ম্যানস ক্লোথিং। তো প্রথমত তিনি আনফাস্টেড কি করলেন, যে আনফাস্টেড করলেন, হ্যাঁ, দ্য ম্যানস ক্লোথিং, ওই লোকটির মানে পোশাক আশাক জামা কি করলেন, খুলে ফেললেন, মানে একটু আলগা করে দেখলেন যে এরকম। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, দেখলেন যে একটা বড় ক্ষত ইন হিজ স্টমাক, তার পেটে আর কি। তো দ্য জার ওয়াশড ইট, রাজা তাকে সেটাকে কি ধুলেন জায়গাটা, অ্যাজ বেস্ট হি কুড, মানে তিনি যতটুকু পারেন। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তো, রাজামশাই তো এইসব কাজ করেনি কোনোদিন, কিন্তু ওই জন্যই বলছি যে তিনি যতটুকু পারেন, এসব কাজের তো অভ্যাস নেই, তবু তিনি চেষ্টা করছেন। তো উন্ড, তো এবার দেখো অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং ওই ক্ষতটাকে তিনি বেঁধে ফেললেন, উইথ হিজ হ্যান্ড কারচিপ, তার রুমাল দিয়ে, তার কাছে যে রুমাল আছে আর কি সেটা দিয়ে। অ্যান্ড উইথ, আচ্ছা তোমরা ভেবে দেখো ক্ষতটা বাঁধা যায় কি, যে ওই ব্যান্ডেজ করলেন রুমাল দিয়ে কি শুধু ক্ষত বাঁধা যাবে? আদৌ না, কি করে বাঁধবে, এখানে ধরে থাকতে হবে তার সবসময়। তাই পরের লাইনে একটা খুব সন্তর্পণে খুব
একদম যুক্তিপূর্ণভাবে লিও টলস্টয় ব্যবহার করেছেন। কি বলতো, উইথ এ টাওয়াল, তার সাথে সাথে কি হাতে জানো তো, একটা টাওয়াল, তোয়ালে আর কি, যেটা কি বলছে, দ্য হারমিট হ্যাড, যেটা হারমিটের কাছে ছিল, মানে ওই হারমিটের কুটিরে যেটা ছিল সেটা দিয়ে, তার মানে রুমালটা ধরো এই সাইডে হয়েছে, এখানে বেঁধে ফেললেন আর এখানে চেপে দিলেন, দিয়ে তার উপর দিয়ে পিছন থেকে পুরো ওই তোয়ালে দিয়ে বেঁধে দিলেন টাইট করে। তো প্রথম তোমরা দেখছো এইটুকু অংশ আমরা করছি। আচ্ছা, এরপরে আমি একটু যোগ করব, তার আগে তোমরা নিশ্চয়ই মানেগুলোকে একটু জেনে নিচ্ছ, আর আমি একটু প্রিপোজিশনালি কি করে ব্যবহার হয়েছে এই পাতার পর্বটাকে আমরা শেষ করে নিই। তো চলো আমরা দেখে ফেলি। দ্য জার টার্ন রাউন্ড, রাউন্ড বলতে সম্পূর্ণ ঘুরে যাওয়া, প্রায় এই যে আমি তোমাদের সামনে কথা বলছি, ঘুরে যদি পিছন দিকে মুখ করি, এইভাবে ঘুরে যাওয়া। অ্যান্ড স এ বিয়ার্ডার ম্যান কাম রানিং আউট, রানিং আউট দৌড়ে বেরিয়ে আসা, কোনো কিছু থেকে বেরিয়ে আসা, আউট হয়ে যাওয়া। তো নিশ্চয়ই তোমরা এটা সিম্পল বুঝছো যে কোনো একটা খেলার ভিতর দিয়ে, যেমন তোমরা ক্রিকেট যারা দেখো দেখবে গেম ওভার হয়ে যায়, বা ধরো সে খেলতে খেলতে আউট হয়ে গেল, তার মানে খেলার থেকে বেরিয়ে চলে গেল, আর তার খেলার অংশ হলো না সে, মানে যেহেতু আউট হয়ে গেছে আর সে খেলতে পারবে না। ঠিক এইরকমই রানিং আউট, কোনো একটা জায়গা থেকে দৌড়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসছে, তা সে বনভূমির ভিতর দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তা বনভূমি আর হারমিটার যেখানে থাকে, মনে মনে একটা বর্ডার টানো, তাহলে ওপারটা বনভূমি আর এই দিকটা হারমিট এবং রাজা দাঁড়িয়ে আছেন, তা সেই রাজা এবং হারমিটের আন্ডারে চলে আসছে, মানে তাদের গণ্ডির মধ্যে। ওই জন্য বলছো আগে বনভূমির পাটের থেকে বেরিয়ে তারা এই দিকে আসছে, তাই ওই অংশটা শেষ হয়ে গেছে, এই অংশে প্রবেশ করছে, তাই আউট, ওটার থেকে আউট হয়ে এপারে ইন করছে, তার মানে বুঝতে পারছো। তাই এইখানে আমরা তোমাদের মিন্স করলাম কি, রানিং আউট। এইবার দেখো, অফ দা আউট, বনভূমির থেকে বেরিয়ে আসছে। তো এই যে আউট আর অফ, দুটোর থেকে বেরিয়ে আসা, মানে দুটো প্রিপোজিশনস ব্যবহার হয়েছে, মানে ভেবো না একসঙ্গে হয় না, কিন্তু একটা রানিং আউটের সাথে ওটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আর এটা অফটা উড়ের জন্য, বনভূমির, যেমন রামের অফ, রাম একটা নাউনের, তাই না, আগে এর বোঝাতে এটা ব্যবহার হচ্ছে অফ। তো চলো এবারে, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, এই যে এগেনস্ট মানে লোকটি তার ওই হাত চেপে ধরে 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 আছে, এগেনস্ট তার বিরুদ্ধে, মানে শরীর যেখানে, এগেনস্ট বলতে প্রতিপক্ষ, বিরোধী করা, তার মানে ওই এখানে তাই মিন্স করা হচ্ছে যে শরীরটার স্টমাক, অর্থাৎ তার ওই পেটের বিপরীত দিকে সে ধরে আছে। এইবার দেখো, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর তার থেকে রক্ত মানে বেরিয়ে আসছে রক্ত। ফ্রম মানে কোনো কিছু থেকে, তোমরা নিশ্চয়ই জানো, এগুলোর থেকে জটিলতা কিছু নেই, বলার মতো কিছু নেই। ফ্রম, ওয়েন হি রিচড দ্য জার, যখন রাজার কাছে পৌঁছালেন, হি ফেল ফান্ড অন দ্য গ্রাউন্ড, ওই মেঝের উপরে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই জিনিসগুলো না সাধারণত হয় কি, যে তোমাদের কিন্তু এই প্রিপোজিশন সব প্যাসেজ থেকেই পড়ে, তাই যখন প্যাসেজ থেকে পড়ে তখন তোমাদের কি করতে হবে, তাহলে সেই প্রিপোজিশনস গুলো কোথায় কি ব্যবহার হয়েছে ভালো করে বুঝে নিতে হবে, তাই কিন্তু আমি প্রিপোজিশন পর্বগুলোকে আলোচনা করছি। তো দেখো, এই যে অন দা গ্রাউন্ড, মেঝের উপরে সে কি করেছে, পড়ে গেছে। তো এই মেঝের উপরে, অন মানে এই যে আমার হাতে মোবাইলটা আছে মনে করো, এর উপরে যদি আমি একটা পেন কিছু রেখে দিই, সেটাকে আমরা কি মিন্স করবো, অন। যেমন ধরো আমি একটা পেন এর উপরে রাখছি, দেখো এই যে উপরে, তাহলে ঠেকে থাকা, কোনো কিছুর উপরে যদি ঠেকে থাকে সেটাকে আমরা কি করবো, অন। আর যেই এটাকে তুলে নেবো আর অন থাকবে না, এটা কিন্তু ওভার হয়ে যাবে উপরের দিকটা অংশ। তো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, এইভাবে প্রিপোজিশন নিলে আমরা কি করবো, এর ব্যবহার করতে পারি। এইবার দেখো, তো তাহলে অন দা, হ্যাঁ, অন দা গ্রাউন্ড, মর্নিং ফ্যামিলি, ভীষণভাবে ঘুমাচ্ছিলেন। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লোথিং, এখানে কিছু নেই প্রিপোজিশনালি। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, তার পেটের মধ্যে একটা বড়, ইন মানে মধ্যে, ধরো এই যে আমি রুমটার মধ্যে তোমাদের সাথে কথা বলছি, এই ভিতরে থাকা মানে ইন, তুমি যেখানে বসে দেখছো যদি সেটা কোনো কিছু একটা চার দেওয়ালের মধ্যে থাকে সেটা হচ্ছে ইন। একটা বক্স নাও মনে করো, বক্সের মধ্যে একটা তুমি ক্যাডবেরি রেখে দিলে, দিয়ে বক্সটা বন্ধ করে দিলে, তাহলে সেটা হচ্ছে ইন, কোনো কিছুর ভিতরে থাকা ইন। আবার আমি এই ব্যবহারগুলো প্রিপোজিশনে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, তোমরা পারলে প্রিপোজিশনসের আমি দুটো ক্লাস করেছি, একটা প্রিপোজিশনস অফ টাইমস খুব রিসেন্ট গেছে 2-3 দিন আগে, আর একটা প্রিপোজিশনস অফ প্লেস, মুভমেন্ট, ডিরেকশন একসাথে বলেছি, এই দুটোই থিম দিয়ে। তার যেটা টাইম সেটা হচ্ছে প্রিপোজিশনস অফ টাইমসটা একটা বৃষ্টি থিম দিয়ে, আর বাকিটা একটা ফুচকা স্টল দিয়ে, পুরোটা আমি সব বুঝিয়েছিলাম সব একসাথে, তোমরা ওটা দেখে নিলে আরো বেটার হয়। ইন যেটা বলছিলাম মানে কোনো কিছুর মধ্যে থাকা, আর ইনটু একটু আলাদা, ভিতরে প্রবেশ করলে কিন্তু যেতে থাকবে। তার মানে ধরো এই ঘরটার মধ্যে আমি যে তোমাদের সাথে কথা বলছি, ধরো বাইরে থেকে একটা বিড়াল যদি ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে সে কি হচ্ছে, ঘরের মধ্যে তো এলো, তাহলে সে ঘরের মধ্যে প্রবেশ করলো ইন, কিন্তু এসে আরো আমার দিকে এগিয়ে আসছে, থামেনি,
তাহলে একটা গতি দেখা যাচ্ছে, তাহলে তার সাথে ইনটু দুটো শব্দ ব্যবহার হয়ে গেল। ভিতরে প্রবেশ করেছে কিন্তু আমাদের, যদি তুমি জলের মধ্যে একটা পাথর ছুড়ে দাও তাহলে সে কি হয়ে যাচ্ছে, জলের ভিতরে পড়ছে না, তাহলে জলের মধ্যে চলে গেল ইন, কিন্তু গিয়ে তো সে থামবে না, সে একদম জলের তলায় চলে যাবে, তাহলে তারও একটা গতি থাকছে, তাহলে ইনটু। বোঝাতে পারছি বিষয়টা? তো এইভাবে কিন্তু এখানে জাস্ট ওই জন্যই ইন, তার পেটের মধ্যে হয়েছে বলে এই পুরো জায়গাটা বোঝাতে সেখানে তিনি ইনস ব্যবহার করছেন। তো এবার দেখো, দা জার ওয়াস্ট ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, তিনি যতটুকু পারেন তিনি সেটাকে পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, রুমাল দিয়ে সেটাকে কি করলেন, যাই হোক হ্যান্ডকারচিপ সেটা দিয়ে তিনি বাঁধলেন। আর সঙ্গে উইথ এ টাওয়াল হারমিট হ্যাড, হারমিটের কাছে যে টাওয়ালে ছিল মানে তোয়ালে ছিল সেটা দিয়ে তিনি সেটা উইথ, এখানে উইথটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, উইথ দিয়ে সেই তোয়ালে দিয়ে তিনি বেঁধে দিয়েছেন। আচ্ছা, উইথ আর বায়ের মধ্যে একটু পার্থক্য আছে। ধরো এই যে তুমি আমাকে দেখছো, আমি যদি ধরো তোমাকে এইটা দিয়ে মারি, এই শুনছো না কেন, তো এই যে আমি হাতে একটা পেন দিয়ে তোমাকে আঘাত করলাম, তাহলে উইথ দ্য পেন, এটা একটা জড় বস্তু। কিন্তু যদি আমি হাত দিয়ে তোমাকে স্ল্যাপ করি, তাহলে এই যে আমার শরীর প্রাণীজ অংশ দিয়ে করছি, এটা বাই দ্য হ্যান্ড, বুঝতে পারছি? তাহলে এটা জড় নয় কিন্তু, এটা হচ্ছে বাই দ্য হ্যান্ড। আর যদি আমি এটা দিয়ে করি তাহলে উইথ দ্য হ্যান্ড। তাহলে এখন তোয়ালে দিয়ে করেছে না, তার সেটা তো তোয়ালে দিয়ে তিনি বেঁধেছেন, তার হাতটা দিয়ে বাঁধেননি, তাই উইথে টাওয়ালে, বুঝতে পারছো? তো এই টাওয়াল দিয়ে তিনি করেছেন, তাই জন্য উইথ কথাটা ব্যবহার হলো। চলো আমরা এই পর্বটুকু, আমরা এই যেটুকু অংশ এসছে এর মধ্যে তো আমরা নিশ্চয়ই প্রিপারেশন জেনে নিলাম, আর আমরা একটু অ্যানালাইজ করে নিলাম। এরপরে আমরা কি করবো বলতো, দেখি এর থেকে কি কি এসএকিউ হয় বা তার সাথে সাথে এমসিকিউ কি হতে পারে সেটা মুখে বলার চেষ্টা করি। এসো, হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান কাম আউট ফ্রম, আর অর্থাৎ দাড়িওয়ালা লোকটি কোথা থেকে বেরিয়ে এসেছিল। এটা জাস্ট তোমাদের যে খুব একটা এসিকিউর মধ্যে দেবে তা নয়, ইজি তো দেবে না, কিন্তু এমসিকিউর মধ্যে দিতে পারে, তাই আমি এসিকিউ হিসাবে করে রেখেছি। এসিকিউ মুখস্থ করলে এমসিকিউ সহজ হবে। তো দেখো, কোথা থেকে, তোমরা নিশ্চয়ই জানো বনভূমি থেকে বেরিয়ে এসেছিল, তাহলে আমরা প্রশ্ন থেকে উত্তর করার রুলস কিভাবে হবে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নাও, ডব্লিউএইচ কোশ্চেন্স এর রুলস তোমাদের কিন্তু আমি ডিটেলস বলেছি, তাহলে সেই হিসাবে কিন্তু আমি প্রশ্নগুলো সাজিয়েছি। তাহলে তোমরা ওই ডেসক্রিপশন বক্সে যদি দেখতে পারো যে ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে বানাতে হয় এবং কিভাবে তার উত্তর করতে হয়, তাহলে এই যে বিষয়গুলো আমি বলছি আরো সহজ হয়ে যাবে। যেখানে বলছে হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান, তা দ্য বিয়ার্ডেড ম্যানটা হচ্ছে কথাটা 3 নম্বর, তা আমরা 3 নম্বরটা প্রশ্ন অনুযায়ী আগে নিয়ে আসতে হয়। তাহলে আর ডিড থাকার জন্য আমরা কাম মানে মেন ভাব কাম, ডিডটা এখানে সাহায্য করছে, আর ডিডটা পাস্ট টেন্স আছে বলে কামটাকে আবার কেম করে দেবো। তো যাই হোক, দ্য বিয়ার্ডেড ম্যানটা আগে নিলাম, তারপর হচ্ছে এই যে বেরিয়ে আসা, তো সেই এর থেকে বেরিয়ে এলো, তাহলে কেম আউট ফ্রম দ্য উড, ওই বনভূমি থেকে। এবার বুঝতে পারছো, এবার তোমাদের প্যাসেজ দেখো, ওই যে দ্য বিয়ার্ডেড ম্যান বেরিয়ে এলো ওখান থেকে, তাহলে এই পার্টটার উত্তর তোমাদের হলো। তারপরের অংশটা দেখো, তো হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ফায়ান্ড, তাহলে এই দাড়িওয়ালা লোকটি কেন ফায়ান্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। তো এখানে দেখো আমরা বলছি উত্তরটা হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান, সম্পূর্ণ আমি দেখো তোমরা প্যাসেজ থেকে নিয়েছি, আমি অতিরিক্ত কিছু করিনি। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই দ্য জার্স বডিগার্ড, মানে এইটা খুব পরে কিন্তু এবছর ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই প্রশ্নটাই জাস্ট পার্টিকুলার মুখস্থ করে ফেলো, কিছু না করো। তো দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড মানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বাই দ্য জার্স বডিগার্ড, রাজার বডিগার্ডদের দ্বারা। কি হলো, অ্যাজ এ রেজাল্ট দ্য ব্লাড কি হচ্ছিল, ওয়াজ ফ্লোয়িং ফ্রম হিজ স্টমাক, অর্থাৎ তার পেট থেকে রক্ত ঝরে পড়ছিল, বেরিয়ে আসছিল। সো দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ফাইন্ড, তাই সে ক্লান্ত, ঠিক আছে, তাই সে তার উপর দৌড়ে এসছে। তো সেটা আমাদের প্যাসেজে মেনশন করেনি বলে আমরা সেটা দেবো না। তো এইভাবে আমরা এই দুটো প্রশ্ন, বিশেষ করে এই কোশ্চেনটা তোমরা ভীষণ ইম্পর্টেন্ট হিসাবে দেখবে, এবং তারপর এই দুটো আমি বলছি এই দুটোই করো, এবছর খুব ইম্পর্টেন্ট, যেটা এক্ষুনি বললাম, আর একটা এখন যেটা বলছি। হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, তাহলে আহত মানুষটিকে তিনি কিভাবে সেবা করলেন, সুস্থ করে তুললেন, ভীষণ ইম্পর্টেন্ট এটা। এমনকি এটা বড় কোশ্চেন 5 নম্বরের সঙ্গেও জুড়ে দেবে, কিন্তু এই দুটো মিলিয়ে জুড়ে দেবে, কিন্তু ভালো করে বুঝে নাও। এই দুটো করতে পারলে ছোট কোশ্চেন, তাহলে বড় কোশ্চেনও হয়ে যাবে তোমাদের। তো দেখো, দ্য জার আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোথিং, প্রথমে তার জামা কাপড়গুলো একটু আলগা করে দিলেন, খুলে দিলেন, উইথ দ্য হেল্প অফ হারমিটের সাহায্য নিয়ে, অ্যান্ড ওয়াশড দ্য উন্ড, এবং ক্ষতটিকে দেখলেন, ব্যান্ডেজড ওয়াশ দ্য উন্ড, অর্থাৎ ক্ষতটি কি করলেন, পরিষ্কার করলেন, অ্যান্ড ব্যান্ডেজড ইট সেভারাল টাইমস, বারবার তিনি ওই বাঁধতে লাগলেন, উইথ এ হ্যান্ডকারচিফ, রুমাল দিয়ে, অ্যান্ড উইথ এ টাওয়াল দ্যাট হারমিট হ্যাড, একটু আগে বলছিলাম যেটা হারমিটের একটা ছিল, এ টাওয়াল দ্যাট হারমিট হ্যাড টু স্টপ ব্লাড
ফ্লোয়িং আউট অফ ইট, এর থেকে রক্ত বেরোনো বন্ধ করার জন্য। সে কি করলেন, রুমাল দিয়ে বারবার রক্তটাকে শুষে নিচ্ছিলেন, নিয়ে আবার নিংড়ে সেটা আবার সেখানে দিচ্ছিলেন, আবার তোয়ালে দিয়ে কখনো বেঁধে দিচ্ছিলেন যাতে টাইট করে রক্তটা না বেরোয়, এইরকমই তিনি করতে চাইছিলেন। তো এইভাবে তিনি তাকে সেবা করলেন। তো এই জিনিসটা মানে মনে রাখার বিষয়। এইখান থেকে এই দুটো পার্ট, এই শেষের দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট 2022 জন্য। যাই করো না করো এই দুটো তোমাদের করতেই হবে, পড়ে ফেলো কিন্তু আগে। তো চলো এইবার আমরা আজকে পড়বো তার পরবর্তী অংশ, অর্থাৎ যেটুকু পড়লাম তারপরে একটু চলো আবার আমরা একটু অ্যানালাইজ করি, আর তার সাথে সাথে একটু প্রিপোজিশন ব্যবহার করি। দেখে নাও, বাট যখনই তিনি এইভাবে চেষ্টা করছেন কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না, বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, রক্ত বন্ধ হচ্ছিল। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, রাজা বারবার রিমুভ দ্য ব্যান্ডেজ শপ উইথ ওয়ার্ম ব্লাড, তাহলে তিনি বারবার ওই ব্যান্ডেজটা খুলে নিচ্ছিলেন, আবার উষ্ণ রক্তটা ফের আবার শুষে নিচ্ছিলেন। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, আবার এরকম করে চেপে ধরে তার মধ্যে থেকে ওই মানে রুমালটা দিয়ে সেই রক্তটাকে মানে তিনি বের করে নিচ্ছিলেন, মানে ওইভাবে শুষে নেওয়া, মানে যেরকম তোমার মনে করো একটা রবারের তুলি, ওর মধ্যে চেপে দিলে তুলিটা পুরো রক্তটা শুষে নেয়, সেইভাবে রুমাল দিয়ে তিনি সেটা করছিলেন। এবার বলছে ব্লাড অ্যান্ড ওয়াস্ট অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, আবার বারবার নতুন করে সেটাকে বাঁধছিলেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, অবশেষে যখন এই রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড রিভাইভ, দেখো তোমার প্রত্যেকটা মানে পেয়ে যাবে, একটু সুস্থ হলেন, চাঙ্গা হয়ে গেলেন। রিভাইভড অ্যান্ড আস্কড দ্য সামথিং টু ড্রিঙ্ক, এবং জিজ্ঞেস করলেন কিছু খাবেন, মানে ড্রিঙ্ক মানে পান করার জন্য, এখানে জিজ্ঞেস করা নয়, বললেন যে আমার কিছু জল খেতে দিন, মানে ড্রিঙ্ক মানে তো নিশ্চয়ই জল খেতে দেওয়া, তো বলছে আমার জল খেতে দিন, এইটা তিনি বললেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, কিছু টাটকা মানে সুন্দর জল নিয়ে এলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, এটা তাকে তিনি দিলেন। মিন হয় দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য তো অস্ত গেল, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং বিকাম কুল মানে শান্ত হয়ে এলো। সো দ্য জার কি হয়ে গেল, উইথ এ হারমিট সেল, রাজার সাহায্য নিয়ে ক্যারিড দ্য উন্ডেড ম্যান, ওই আহত মানুষটিকে তিনি ক্যারি নিয়ে গেলেন ইনটু দ্য হাট, কুঁড়ে ঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শুয়ে দিলেন। এই যে দেখো, এবার আমি পার্টটা শেষ করেছি, এবার চলো একটু প্রিপোজিশনস নিয়ে কথা বলি। যেখানে বলছে দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, রক্ত পড়া কি হচ্ছিল, বন্ধ হচ্ছিল না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ সফট উইথ ওয়ার্ম ব্লাড, তার মানে এই যে উইথ ওয়ার্ম ব্লাড বলছে, বারবার তিনি কি করে নিচ্ছিলেন, ওইটাকে সিক্ত ভিজিয়ে নিচ্ছিলেন, উইথ দ্য ওয়ার্ম ব্লাড, উষ্ণ রক্তে। মানে এটা খুব মজার ব্যবহার করেছেন লিও টলস্টয়। ভেবে দেখো, রুমালটা উষ্ণ রক্তে ভিজিয়ে নিচ্ছিলেন, ব্যাপারটা তা নয়, শুনতে একটু অন্য রাখছে, তার মানে যে রক্তটা টাটকা বেরোচ্ছে একদম শরীরের উত্তাপ নিয়ে, ভিতর থেকে গরম ওই উষ্ণ রক্ত, উইথ সেই তার দ্বারা। তা আমি একটু আগে উইথের ব্যবহার বলেছি, তা কিছু না, রুমালটা ওটা দিয়েই চুবিয়ে নিচ্ছে, তাহলে কোনো কিছু দিয়ে মানে সেটা কি উইথ ব্যবহার করবো, বললাম না পেন দিয়ে আঘাত করছে, তাহলে সেই রুমালটাকে ভিজিয়ে নিচ্ছে উষ্ণ রক্তে, তাহলে বাই দ্য ওয়ার্ম ব্লাড নয়, বুঝতে পারছো তো, ওটা হচ্ছে উইথ, ওই জন্য উইথ ব্যবহার হলো। তো এবার দেখো ওয়াস্ট ডিওয়াস্ট এগুলো এখানে নেই কিছু। এবারে হোয়েন অ্যাট লাস্ট, অবশেষে দ্য ব্লাড সিজড, বন্ধ হয়ে গেল, ফ্লোয়িং রক্ত পড়া বন্ধ হলো। দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং, আস্ক ফর মানে এই উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েটের ব্যবহার, আস্ক ফর জিজ্ঞেস করা, মানে সে চাইলো আর কি, সামথিং টু ড্রিঙ্ক কিছু খেতে, তার টু ড্রিঙ্ক, এই টুটাকে মানে খাওয়া টে ব্যবহার করা হয়েছে। প্লে মানে খেলা, তার আগে যদি টু বসাও, টু প্লে, প্লে মানে খেলা, তার আগে যদি টু বসাও তাহলে কি হবে, খেলতে, বুঝতে পারছো নিশ্চয়ই। তো এইভাবে এটা টু ব্যবহার করা হয়েছে। এইবার আমরা দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, এবং টাটকা জল নিয়ে এলেন, এটা তাকে দিলেন। এই যে টু মানে তার হাতে হস্তান্তরিত করা, একটা মুভমেন্ট, গতির কথা বলা হচ্ছে, তাই টু হিম তাকে দিলেন, তার দিকে দিলেন। টু মানে গতি, আমি বলেছিলাম যেখানে গতিটা কিভাবে, কোনো কিছু রানিং কিছু চলছে তাহলে সেটা হচ্ছে টু হবে, তো সেইভাবে এখানে তো তিনি হস্তান্তর করছেন, টু ব্যবহার করা হয়েছে। এবার দেখো মিন হয় দ্য সান হ্যাড সেট অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, আরো শান্ত হয়ে গেল। সো দ্য জার উইথ দ্য হারমিট সেট, রাজার সাহায্য নিয়ে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, লোকটিকে কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন, মানে তার কুটিরে নিয়ে গেলেন। আমি একটু আগে বলছিলাম না ইনটু, এবার দেখো
ধরো এক সাইডে হারমিট ধরেছেন, এক সাইডে রাজা ধরেছেন, তাহলে দুজন তাকে বাইরে থেকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে নিয়ে যাবেন। এই যে আমি বললাম ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন, তাহলে ইন গিয়ে কি সেখানে থামবেন না খাটের উপর শুয়ে দেবেন? তাহলে খাট পর্যন্ত যেতে হবে তো, তাহলে ভিতরে আবার গতি, তার মানে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন ইন, তাকে নিয়ে আবার কি করবেন খাটের মধ্যে শুয়ে দেবেন, তাহলে আরো গিয়ে কিছুটা যেতে হচ্ছে, তার একটু গতি, তাহলে ওই জন্য ইন প্রবেশ করেছে কিন্তু আরো যাচ্ছে, তাই ইন টু ব্যবহার করা হচ্ছে। আর তার সাথে সাথে অন দা বেড, বিছানার উপর শুয়ে, আমি একটু আগে বললাম থেকে থাকা, তাহলে সেটা কি হচ্ছে অন, তাহলে বিছানার উপরেই তিনি রাখছেন, তাহলে ওই জন্য অন দা বেড। তা এই চলো তোমাদের হয়ে গেল। তাহলে এটা আমরা প্রিপজিশনাল ব্যবহার কেন ব্যবহার হয়েছে এটা বেটার তোমাদের ভীষণ পড়ে। এবার আমরা কি আসবো বলো তো, এবার আমরা আসবো থেকে ওই এমসিকিউ বা এসিকিউ পার্টগুলো কি কি হতে পারে। তো প্রথমত আমি এসিকিউ নিয়ে একটু আলোচনা করছি। দেখো এসিকিউ সাথে সাথে এমসিকিউ বলবো কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে। হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান আস্ক ফর হোয়েন হি রিভাইভ ফার্স্ট, প্রথম যখন তিনি রিভাইভ মানে একটু তাজা হয়ে উঠলেন, সুস্থ হয়ে উঠলেন, তিনি কি মানে করতে চাইলেন? তো আস্ক ফর কি জান প্রথম চেয়েছিলেন? তা তোমরা নিশ্চয়ই জানো জল খেতে চেয়েছিল। দ্য উন্ডেড ম্যান আস্ক ফর সামথিং টু ড্রিঙ্ক হোয়েন হি হ্যাড রিভাইভ, কিছু ড্রিঙ্ক পান করতে চেয়েছিলেন। বলছে হু হু ব্রট ফ্রেশ ওয়াটার ফর দ্য উন্ডেড ম্যান টু ড্রিঙ্ক, আহত মানুষটির খাওয়ার জন্য কে টাটকা জল নিয়ে এসেছিল? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? তো দ্য জার, তাহলে তোমরা উত্তর করবে দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার ফ্রম দ্য উন্ডেড ম্যান টু ড্রিঙ্ক, তো তাকে খাওয়ার জন্য। তারপরের কোশ্চেন, তাহলে এখান থেকে এমসিকিউ হিসাবে ওইগুলোই তিনি কে জল নিয়ে এসেছিলেন, তা এর ভিতরে এমসিকিউ কিন্তু হয়ে যাচ্ছে, এছাড়া এমসিকিউ পড়বে না যা যা আমি বলছি এটা। এবার দেখো হাউ ডিড দ্য জার ক্যারি দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, কিভাবে, এই প্রশ্নটা আগে যে দুটো বললাম প্রশ্ন ইম্পর্টেন্ট, তার সাথে আজকে এখন এই প্রশ্নটা, এই তিনটে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো হাউ ডিড দ্য জার ক্যারি দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, কুঁড়ে ঘরের মধ্যে কিভাবে তিনি তাকে নিয়ে গেলেন, অ্যান্ড অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দেবে হু ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, কে আহত ব্যক্তিকে কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেছিল, মানে তার পর্ণকুটিরে নিয়ে গেছিলেন। তা নিশ্চয়ই যা যা কার সাহায্য নিয়ে, উইথ দ্য হেল্প অফ হারমিট, হারমিটের সাহায্য নিয়ে তিনি কি করলেন, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, আহত মানুষটিকে বয়ে নিয়ে গেলেন কোথায়, ইনটু দ্য হার্ট, কুঁড়ে ঘরের মধ্যে। তো যাই হোক তার সাহায্য নিয়ে এটা করলেন। হ্যাঁ, আর একটা এমসিকিউ হিসাবে আগে আমি যেটা বলছিলাম হ্যান্ড কারচিপ, কিসের মাধ্যমে তিনি রক্তটাকে সিক্ত করে নিচ্ছিলেন, উষ্ণ রক্তটাকে বের করে নিচ্ছিলেন, তার ওখানে এমসিকিউ হিসাবে দুটো একটা অপশন আসতে পারে। কিসের সাহায্যে, তাহলে তুমি বলবে যে হ্যান্ড কারচিপ, রুমালের সাহায্যে এটা তিনি করেছেন। আর কিসের সাহায্যে তিনি পুরো ব্যান্ডেজ করেছেন, তাহলে বলবে যে হারমিটের তোয়ালে দিয়ে। ওই দুটো জায়গা, একটা হচ্ছে তিনি রক্তটাকে শুষে নিচ্ছিলেন কিসে, মানে রুমাল দিয়ে, আর বেঁধেছেন কি করে, হারমিটের টাওয়েল দিয়ে। আর একটা বিষয়টা হচ্ছে যে এইভাবে তিনি উষ্ণ রক্ত, বারবার রক্ত কিরকম রক্ত ফ্লোয়িং হচ্ছিল, তখন বলতে হয় উষ্ণ রক্ত, ওয়ার্ম ব্লাড, তাই না? এইগুলো এমসিকিউ হিসাবে। চলো এসিকিউ আরেকটা আলোচনা করে দিই। তো বলছো হোয়েন ডিড দ্য মানে উন্ডেড ম্যান লে অন, সরি হ্যাঁ, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান লে অন, এই আহত মানুষটি কোথায় শুয়ে দেওয়া হয়েছিল, কোথায় শুয়েছিলেন, দ্য উন্ডেড ম্যান লেড অন দ্য বেড। হ্যাঁ, আর যদি বলে এখানে হোয়ার ওয়াজ দ্য উন্ডেড ম্যান লেড দেওয়া হতো, তাহলে কোথায় শোয়ানো হয়েছিল, তখন আবার দ্য উন্ডেড ম্যান ওয়াজ লেড অন দ্য বেড। আর যদি ডিড দিয়ে যায় তাহলে এইভাবে যেটা এক্ষুনি বললাম এইরকম ভাবে, বুঝতে পারছো? যদি বলে হোয়ার ওয়াজ দ্য উন্ডেড ম্যান লেড, কোথায় শোয়ানো হয়েছিল, তখন দ্য উন্ডেড ম্যান ওয়াজ লেড অন দ্য বেড। আর যদি বলে হোয়াট ডিড, যেটা এক্ষুনি, তাহলে ডিড বললে তাহলে তো সিম্পল বিষয়টা, ডিডটা উঠে গিয়ে তাহলে লেডটা শুধু হবে। এইভাবে পার্থক্যটা তোমরা কি করছো, করেই ফেলছো। চলো এইবার আমরা আর একটু অংশ আমরা আরো অ্যাড। তাহলে তারপরের অংশ বলছি, লেইং অন দ্য বেড, বিছানায় শুয়ে থাকতে থাকতে দ্য ম্যান ক্লোজ হিজ আইস, তার চোখটি বন্ধ করলেন, অ্যান্ড ওয়াজ কোয়াইট, চুপ হয়ে গেলেন। বাট দ্য জার, চুপ হয়ে গেলেন মানে ঘুমিয়ে পড়লেন। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু রাজা এত ক্লান্ত ছিলেন, ফ্রম হিজ ওয়াক, তার হাঁটার জন্য। এই যে আমি বলছি ফ্রম মানে হেঁটে আসার জন্য, হাঁটার থেকে তার এত ক্লান্ত, অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক, ওই কাজের জন্য, অর্থাৎ কাজ করেছিলেন বলেই তিনি এত ক্লান্ত হয়ে পড়েছেন। এই দুটো জিনিস কিন্তু রাজা করেছেন। রাজা কেন ক্লান্ত আমি এক্ষুনি প্রশ্ন দেব। তো দেখো বলছে ওয়ার্ক হি হ্যাড ডান দ্যাট হি ক্লোজ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, বলছে এতই তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তিনি ক্লোজড মানে কিরকম জানো তো, একটু ওই গুটিসুটি মেরে শুয়ে পড়া। তো বলছে সেইভাবে ক্লোজ ডাউন দ্য থ্রেশহোল্ড, অর্থাৎ এখানে ওই থ্রেশহোল্ড বলতে চৌকাঠ, মানে জানো তো খাটিয়া, এক কথায় মনে করো খাটিয়া, ওই রকম জিনিসের উপরে তিনি কি করলেন, রাজা ওখানেই শুয়ে পড়লেন। কি সুন্দর টলস্টয়ের ভাবনা দেখো, রাজা ভাবলেন না যে আমি রাজা বা কিছু, ওই যা পেয়েছেন তার উপরে তিনি শুয়ে পড়েছেন। দেখো
রাজামশাই এই চরিত্রের এই গল্পের মধ্যে সত্যিই রাজা কিন্তু মনোবল মানুষ, তার চরিত্র বিশ্লেষণ করলে সেটা আমরা পাবো। তো দেখো, অ্যান্ড অলসো ফিল অ্যাসলিপ, এবং ওই যে ফেল অ্যাসলিপ, তিনি ঘুমিয়ে পড়লেন। সো সাউন্ডলি, এত জোরে জোরে দ্যাট যে দ্য হি স্লেপ্ট অল থ্রো দ্য শর্ট সামার নাইট। আর তার মানে বলতে চাইছে সো সাউন্ডলি দ্যাট, মানে তিনি শব্দ করতে করতে স্লিপ ঘুমাচ্ছেন, মানে ক্লান্ত হয়ে গেলে নাক ডাকার মতো বিষয়টা হয় না। রাজামশাই অ্যাকচুয়ালি তিনি ভীষণ গভীরভাবে তিনি ঘুমের মধ্যে আচ্ছন্ন হলেন, আর বাকি শর্ট রাত অর্থাৎ নাইট, যতটুকু রাতের অংশ বাকি আছে সবটুকুই তিনি ঘুমিয়ে কাটালেন, মানে আর জাগলেন না, এত টায়ার্ড হয়ে পড়েছিলেন। তো এই অংশটা দেখো, তাহলে এইখানে অংশের মধ্যে আমাদের প্রিপজিশনালি আর মানে দেওয়ার মতো বলার মতো কিছু নেই। ওই অন দ্য থ্রেশহোল্ড, তা চৌকাঠের উপরে শুয়েছিলেন মানে তো অন হবে, বারবার এই কথাটা বলছি, এটা নিয়ে বলার কিছু নেই। এবার দেখো, হোয়েন হি অ্যাওয়াক, যখন তিনি জেগে উঠলেন, ইন দ্য মর্নিং, তো সকালের আগে। আমরা টাইম বেসিসে প্রিপজিশনস অফ টাইমে আলোচনা করেছি, সকালবেলা আগে ইন কেন হয়, বিকালবেলার আগে ইন কেন হয়, সন্ধ্যার আগে কেন ইন হয়, আর রাতের আগে কেন অ্যাড হয়, সেটা ডিটেলস তোমরা পারলে দেখতে পারো। সাধারণত একটু বলি, সকালটা কিন্তু অল্প সময় নয়, 5-6 ঘন্টা বা 4-5 ঘন্টার বেশি সময় কিন্তু সকাল হয়, তাই একটু সময়ের ব্যাপ্তি আছে। তো আমি বলেছিলাম একটা থিম দিয়ে, জুম ইন জুম আউট দিয়ে, যেটাকে জুম করতে করতে আর বড় করা যাবে না। তুমি ধরো একটা, এই যে আমি ছবিটা তোমরা দেখছো, আমাকে দেখছো, একটা স্ক্রিনশট নাও, নিয়ে যদি জুম করতে করতে যেখানে গিয়ে দাঁড়াবে আর করা যাচ্ছে না, তার আগে অ্যাড, টাইমের জন্য প্রিপজিশনস অফ টাইম বেসিসে, তাহলে তার আগে কি হবে, অ্যাড হবে। আর যতক্ষণ জুম করা যাচ্ছে ততক্ষণ অন হচ্ছে। আর একেবারে প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছো তার জন্যই, তার মানে ব্যাপারটা বুঝতে পারছো না। ধরো আমি বলছি, এটা বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে ধরো আমরা এই অক্টোবর মাসে আছি, অক্টোবর মাসে আজকে সাপোজ যা ইচ্ছে তাই, ধরো আজকে মনে করো 6 তারিখ, তো 6 তারিখ অক্টোবরে যদি 6 তারিখ হয়, তাহলে আমি এখানে বড় কোনটা, একটা পুরো বছর 2021 সাল, তাহলে এই বছরের আগে ইন, এই যে বড় একটা মানে তোমার স্ক্রিনশটের পিকচারের মতো, তো সেটা বড়, তাহলে ইন হচ্ছে। আর এবার দেখো, ওই পুরো বছরের মধ্যে এবার তুমি পার্টিকুলার একটা মাসে চলে আসো, অক্টোবর মাস, তাহলে মানে ধরো ছবিটা জুম করতে করতে আরেকটু বড় করলে, কোনো একটা ওয়ার্ডের উপরে বড় করলে, কোনো একটা জায়গায় বড় করলে, যেমন অক্টোবর মাস, অক্টোবর মাস কিন্তু থেমে নেই, তার ভিতরেও আরো 31টা দিন আছে, সেটাও জুম করা যাচ্ছে, তখন তার আগে অন হবে। আর জুম করতে করতে পার্টিকুলার একটা দিন, মনে করো সানডে চলে এলে, সেটাও কিন্তু অন হচ্ছে। সানডের ভিতরে আরো করলে কিন্তু 24টা ঘন্টা। এইবার পার্টিকুলার ধরো সন্ধ্যে 6টায় বা সকাল 6টার কথা বলছি, আর তাকে জুম করে করে বড় করা যায় না পিকচারের মতো, বুঝতে পারছো? তাহলে ওই জায়গাটা অ্যাড হবে ছোট্ট একেবারে। তা ঠিক এইখানেই আমরা এই বিষয়টা আমরা ওই টাইম বেসিসে আমরা এখানে ইনের ব্যবহার তোমাদের আমি বলেছিলাম, ওইটা তোমরা পারলে একটু ভালো করে দেখে নাও। ওই যে অল স্লেপ্ট, এখানে আমরা বলছিলাম যে ইন দ্য মর্নিং, সকালবেলা, তাহলে ইন ব্যবহার করা হবে। ইট ওয়াজ লং বিফোর, এটা দীর্ঘ সময়, হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তো বলছে অনেক সময় কেটে যাওয়ার পর যে তিনি কোথায় আছেন এখন সেটুকু একটু উপলব্ধি করলেন। অ্যান্ড হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লেইং অন দ্য বেড, এবং ওই যে বিছানায় যা তো মানুষটাই শুয়ে আছেন কে, অনেক পরে বুঝতে পারলেন। ঘুম চটকায় হঠাৎ উঠলে না, ঘুম ভেঙে উঠলে একটু সমস্যা হয়, তা ঠিক সেই বলছেন, অনেকক্ষণ পর তিনি সেটা রিয়েলাইজ করে ফেললেন, মনে পড়ে গেছে তার সব। অ্যান্ড লেইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম, এবং আগ্রহ চোখে নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছেন, উইথ শাইনিং আইজ, উজ্জ্বল চোখ নিয়ে। তো দেখছে অন দ্য বেড অ্যান্ড গেজিং, তো তার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকিয়েছিলেন, এই বিষয়টা তিনি উপলব্ধি করলেন। তো এই পাঠটুকু আমরা কি করছি, যে আমরা আজকে এর অংশটুকু বললাম। এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এর মধ্যে থেকে আমরা কি করে প্রশ্ন করতে পারি। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, হাউ ওয়াজ দ্য জার টায়ার্ড, রাজা কিভাবে ক্লান্ত হয়েছিলেন? তো দ্য জার ওয়াজ টায়ার্ড দুটো জিনিসে, তার কাজ করার জন্য আর হেঁটে আসার জন্য। তো ফ্রম হিজ ওয়ার্ক অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক, কাজের জন্য, দ্যাট হি হ্যাড ডান, যেটা তিনি করেছেন, এই দুটো কারণে তিনি টায়ার্ড। এটা ভালো ভালো কোশ্চেন। হোয়াট ডিড দ্য জার কোজ ডাউন, তিনি কোথায় ওই গুটিসুটি মেরে নিজেকে শুয়ে দিয়েছেন, মানে শুয়ে পড়েছিলেন তিনি, এক কথা শোনো। তো বিং টায়ার্ড দ্য জার, হ্যাঁ, closed down on the threshold, being tired পার দেওয়ার দরকার নেই, তুমি দাজার থেকে দিতেও পারো। এইটা আমি এক্সট্রা বিং টায়ার্ড কেন যোগ করেছি, প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, ক্লান্ত হয়ে রাজা কোথায় যদি ঘুরিয়ে দেয়, ওই জন্য বিং টায়ার্ডটা করেছি। আচ্ছা, হাউ লং ডিড দ্য জার আসলিপ, তিনি কতক্ষণ ঘুমিয়েছিলেন, তা তুমি বলো। সমস্ত ওই গ্রীষ্মের রাতটুকুতে, তা ওই জন্যই বলছে দ্য শর্ট সামার নাইট,
ওই যে বলছে দ্য জার স্লেপ্ট অল থ্রো দ্য শর্ট সামার কি নাইট, মানে ছোট্ট ওই দীর্ঘ রাতটা পুরো রাজা কি করেছিলেন, ঘুমিয়ে কাটিয়েছিলেন। তো এই পার্টটুকু আমরা মোটামুটি আজকে শেষ করলাম, আর আশা করি তোমরা বুঝতেই পারছো এমসিকিউ। তো এখানে আমি আজকের যে পর্বটা শেষ করেছি তার মেন এমসিকিউর কথা একটু বলি। জাস্ট কি দিয়ে তিনি রক্তটাকে শুষে নিচ্ছিলেন সেটা বলতে হবে, আর কিরকম রক্ত, ওয়ার্ম ব্লাড, এটা মাথায় রাখবে। হ্যান্ডকারচিপ বিষয়টা মাথায় রাখবে। আর বেঁধেছিলেন কি দিয়ে বেঁধেছিলেন, এটা কিন্তু ছেলেরা ভুল করে, হ্যান্ডকারচিপ দিয়ে দেয়, অ্যাকচুয়ালি তা না, টাওয়েল দিয়ে বেঁধেছিলেন। বুঝতে পারছি? তা ওইটা কার আওয়াজ সেটা মনে রাখবে, হারমিটের। তো আবার যদি বলি রাজা কোথায় শুয়েছিলেন, থ্রেশহোল্ডে, আহত ব্যক্তিটি কোথায় শুয়েছিলেন, তাহলে বিছানায়, অন বেড, এই বিষয়গুলো তোমরা একটু ক্লিয়ার করে নাও। আর রাজা কি জন্য ক্লান্ত হয়ে পড়েছিলেন, দুটো কাজে, একটা হেঁটে আসার জন্য, একটা সে কি তার কাজ করার জন্য, এই দুটো বিষয়ের জন্য তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। আবার ওই যে সকালবেলা উঠে তার দিকে গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম শাইনিং আইস, উজ্জ্বল চোখে, তাহলে যে মনে করো উজ্জ্বল চোখটি কেমন ছিল, মানে চোখ কেমন, তাহলে শাইনিং, আরো অপশন দিয়ে দেবে, ওই শাইনিং বিষয়টা তোমার ওখানে বলতে হবে। তাই এই গেল তোমাদের আলোচনা পর্ব। আমরা বাকি অংশগুলো এই পরবর্তী পর্বে নিয়ে আসছি, অর্থাৎ সপ্তম